দ্যাট মিন্স আমরা স্টার্ট করবো হচ্ছে ইউক্যারিওটিক রেপ্লিকেশন ইনিশিয়েশন পার্ট থেকে। কোনো ডিফারেন্স আছে কিনা দেখে আসি ফ্রম দ্য প্রোক্যারিওট থেকে। ইউক্যারিওটিক রেপ্লিকেশন ইনিশিয়েশন। আচ্ছা, লাস্ট ক্লাসে এটা বলেছিলাম রেপ্লিকেশন ইউক্যারিওটিক এর লিনিয়ার, মানে ইউক্যারিওটিক ডিএনএ ইজ লিনিয়ার এন্ড রেপ্লিকেশন ইজ মাল্টি রেপ্লিকন থেকে জেনারেট করে বলেছিলাম। হ্যাঁ ইউক্যারিওটিক ক্রোমোজোম is linear and eukaryotic chromosome contains multiple replication origin. So এখান থেকে দুটো ডিফারেন্স ক্রিয়েট করলো। In E. coli, chromosome is circular and in E. coli it is single replication origin, not multiple. তো ইউক্যারিওটিক এর ইনিশিয়েশন স্টেপস আমরা দেখবো। Eukaryotic initiation steps. Total eukaryotic initiation steps, it is complicated and divided into two events. Initiation steps divided into two events. Number one, replication selection. Replication selection. That means এখানে কি করবে, অরিজিন সিলেক্ট করবে, ঠিক আছে, and pre-replicative complex form হবে। So replication selection এর পয়েন্ট হচ্ছে অরিজিন সিলেক্ট, অরিজিন লোকেট, অরিজিন কে লোকেট করা ট্রাই করবে and pre-RC ফর্ম করবে। pre-RC মানে হচ্ছে pre-replicative complex formation occur. And number two, event number two is origin activation. Origin activation. অরিজিন অ্যাক্টিভেশন মানে যেটা লোকেট করে নিয়েছে সেটাকে এবার ও স্টার্ট করবে ফোর্থ জেনারেশন, অরিজিনকে অ্যাক্টিভেট করবে। অরিজিনকে অ্যাক্টিভেট করাটাকে আমরা বেটার ল্যাঙ্গুয়েজে বলি প্রি আরসি, যেটা ফর্ম করেছিল ইভেন্ট নাম্বার ওয়ানে, টু আরসি কনভার্সন। আরসি মানে হচ্ছে রেপ্লিকেটিভ কমপ্লেক্সে কনভার্ট করলো এন্ড রেপ্লিকেটিভ কমপ্লেক্সে ডিফারেন্ট এনজাইম ইনভলভ হবে এন্ড রেপ্লিকেশন ফোর্ক জেনারেট করে। প্রি আরসি টু আরসি কনভার্সন। কমপ্লিকেশন আরো মাচ মোর করে দিচ্ছে বিকজ ইউক্যারিওটিক সেল সাইকেল, প্রোক্যারিওটিক তো ওরকম ভাবে কোনো সেল সাইকেল নেই, বাট ইউক্যারিওটস যে সেল সাইকেল প্রেজেন্ট আছে, ইয়েস অর নো? হ্যাঁ আছে। and eukaryotic এর রেপ্লিকেশন পার্টিকুলার একটা সেল সাইকেল স্টেজে হয়। হুইচ স্টেজ? এম এম ফেজ। এম এ বললেই তো রেপ্লিকেশন স্যার। হয়। রেপ্লিকেশন কোন ফেজে হয় সেল সাইকেল? ইউক্যারিওটিক রেপ্লিকেশন কোন ফেজে হয় সেল সাইকেল? এস সাইকেলে। ইউক্যারিওটিক এর সেল সাইকেলটা কি মনে আছে নাকি আবার রিমাইন্ড করাবো? ইন্টারফেজ আর হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ এন্ড মাইটোটিক ফেজ। ইন্টারফেজ কে আমরা ক্লাসিফাই করি জি1, এস, জি2, আর এম ফেজ কে আমরা
ক্লাসিফাই করি হচ্ছে karyokinesis followed by cytokinesis. So in which phase DNA replication occur in eukaryotes? It is in the interphase, and be specific, it is in S phase. Yes or no? S কে আমরা কি বলতাম? What is the S name? It names synthesis phase. Synthesis means here DNA replication occurs. পড়তে না? তো ইনিশিয়েশন স্টেজ যেটা আছে, যেটা আমি দুটো ইভেন্টে ডিভাইড করেছি, রেপ্লিকেশন সিলেকশন অ্যান্ড অরিজিন অ্যাক্টিভেশন, কমপ্লিকেসি বাড়াচ্ছে বাই মিনস অফ এই তোমার সেল সাইকেলের ফেজ এসে, সেই দুটো ইভেন্ট দুটো ফেজে হয়, দুটো সেপারেট ফেজে দুটো কমপ্লিট ইভেন্ট হয়। তো ফার্স্ট যেটা ইভেন্টটা রেপ্লিকেশন সিলেকশন অকার ইন G1 ফেজ। তো সিলেকশনটা হয়ে যায় G1 ফেজে, বাট অ্যাকচুয়াল স্টার্টিং, দ্যাট মিন্স রেপ্লিকেশনের স্টার্টিংটা কোন ফেজ থেকে হয়, যার জন্য কি আমরা বলতাম এস ফেজ, সিনথেসিস ফেজ, ইট ইজ ইন দ্য এস ফেজ। অরিজিন অ্যাক্টিভেশন অকার ইন এস ফেজ। সো এস ফেজের আগেও G1 ফেজেও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ হয় ডিএনএ রেপ্লিকেশনে, যেটা তোমরা 11-12 এর বইতে পড়ার কোনো চান্সই নেই, বাট এখন দেখতে পাচ্ছ ইয়েস G1 ফেজেও একটা ইম্পর্টেন্ট পার্ট হয় ডিএনএ রেপ্লিকেশনে। হ্যাঁ, অ্যাকচুয়াল স্টার্টিংটা এস ফেজ থেকেই হয়, বাট অরিজিন সিলেকশনটা G1 ফেজেই কমপ্লিট হয়ে যায়। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকিরা বলবে দ্যাট ইভেন্টস অ্যান্ড দ্য ফেজের ডিভিশন। ক্লিয়ার? আমরা স্টেপসে যাব ওয়ান বাই ওয়ান। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে তোমার প্রি আরসি ফরমেশন, রেপ্লিকেশন সিলেকশন। রেপ্লিকেশন সিলেকশন ফার্স্ট, দ্যাট মিন্স প্রি আরসি ফরমেশন। Pre-RC, pre-replicative complex formation. Associated pre-RC formation associated with associate of ORC binding to the replicator. Binding to the replicator. To locate origin. To locate origin. So ইউক্যারিওটিকে রেপ্লিকেশন স্টার্টিং এ কে কাজ করবে? কি লিখে রেখেছে এটা? এর নাম কি? আরে আনসার করো, চুপচাপ বসে আছে। এটার নাম কি লিখেছি? শোনা যাচ্ছে? ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আরে বলো কিছু তো। ওআরসি মানে হচ্ছে অরিজিন রেকগনিশন। বুঝলাম না। কি বলছো? অরিজিন রেকগনিশন কমপ্লেক্স। অরিজিন রেকগনিশন কমপ্লেক্স। আর যেটা ইকোলাইতে ছিল ওটার নাম কি ছিল? অরিসি। ওটা ওর ভাবে লেখা ছিল, ওটা ORI ক্যাপিটাল সি। ওটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন অফ ক্রোমোজোম ইন ইউকোলাই, ওটাকে অরিসি বলতাম, ওটা নয়। এটা হচ্ছে ওআরসি। ওআরসি কমপ্লেক্স এখানে ফার্স্ট বাইন্ড করবে টু লোকেট দ্য অরিজিন ইন ইউক্যারিওটস, এন্ড ওআরসি কম্পোজড অফ 6 প্রোটিনস। টোটাল 6 প্রোটিন ওখানে কম্বাইন্ড হয়ে একটা কমপ্লেক্স তৈরি হয়, দ্যাটস কল্ড অরিজিন রেকগনিশন কমপ্লেক্স। ঠিক আছে? ইকোলাইতে কে করেছিল এই কাজটা? অরিজিনকে লোকেট করেছিল কে?
অরিসি তো সাইটটা লোকেট করিয়েছিল কে? ডিএনএ এ। ডিএনএ এ। ডিএনএ এর কাজটা করছে কে? অরিসি। ডিএনএ এ লোকেট করেছিল। ওই যে বলেছিলাম 9 মা 13 মা রিজিয়ন, 13 মারে বাইন্ড করেছে 9 মারের সাথে কানেক্ট, সরি 9 মারে বাইন্ড করেছে 13 মারের সাথে লুপ করে বাইন্ড করলো এন্ড ফার্স্ট মিল্কিং করালো। কে করেছিল ওটা? ডিএনএ এ করেছিল। ডিএনএ প্রোটিন। এখানে কে কাজ করছে? হিয়ার ওআরসি 6 প্রোটিন কমপ্লেক্স, অরিজিন রেকগনিশন কমপ্লেক্স। আফটার দ্যাট কি হবে দেখো, ভালো করে বুঝে নাও, ডিফিকাল্ট আছে, মানে কমপ্লিকেটেড আছে ব্যাপারটা। ওয়ান্স বাইন্ড ওআরসি, recruit two other proteins, called CDC6, and CDT1. So ORC ফার্স্টে লোকেট করবে কোথায় অরিজিন অফ তোমার অরিজিনটা আছে, অরিজিনে গিয়ে বাইন্ড করলো, ও যেখানে বাইন্ড করছে মানে অরিজিন স্টার্ট। ও আফটার বাইন্ডিং করার পর দুটো প্রোটিনকে রিক্রুট করে দেবে, ওয়ান ইজ CDC6, আদার ইজ CDT1। ঠিক আছে, তারপর দেখো কি হচ্ছে। CDC6 and CDT1 এরা আনবে these proteins, these three proteins, CDC6, CDT1 and ORC. These three proteins function together to assemble DNA helicase, to assemble DNA helicase. That ইউক্যারিওটিক ডিএনএ হেলিকেজের অ্যাকচুয়াল নেম হচ্ছে MCM27 কমপ্লেক্স, MCM27 complex, 227 complex. This is the name of eukaryotic ডিএনএ হেলিকেজ। আমরা প্রোক্যারিওটিকের ডিএনএ হেলিকেজকে ডিএনএ বি বলেছিলাম, ডিএনএ বি অর ডিএনএ হেলিকেজ, ইয়েস অর নো? একই না? আর এখানে এর হ্যাঁ নাম কি বলেছি। দিয়েছি? MCM27 কমপ্লেক্স। সো ইন ইউক্যারিওটিক হেলিকেজ কে আমরা নাম দেব হচ্ছে MCM27 কমপ্লেক্স। কে আনলো MCM27 হেলিকেজ কে, 27 কমপ্লেক্স কে? CDC6 CDT1 এরা দুজন, আর ওআরসি তো অলরেডি বাইন্ড হয়েই আছে। সো দিস থ্রি প্রোটিন কমপ্লেক্স ব্রিং হেলিকেজ, কারণ উইদাউট হেলিকেজ এখানে তোমার মেল্টিং হবে না। প্রোক্যারিওটিকে কি করেছিল? মেল্টিং স্টার্টিং করে দিয়েছিল ডিএনএ, যে লোকেট করেছিল সেই স্টার্টিং করে দিয়েছিল, বাট এখানে মেল্টিং পসিবল নয় উইদাউট দ্য প্রেজেন্স অফ ডিএনএ হেলিকেজ। সো CDC6, CDT1 and ORC bring MCM27 হেলিকেজ, ইউক্যারিওটিক ডিএনএ হেলিকেজ, এরপরে স্টার্ট হয়ে যাবে melting. So this complete the formation of pre-RC. This complete formation of pre-RC. So question কিন্তু দিতে পারে, how does pre-RC form? Pre-RC form মানে এটা চাইছি ইউক্যারিওটিক রেপ্লিকেশন। প্রি-RC রেপ্লিকেশন ইউক্যারিওটদের হয়, আরসি ফরমেশনটা রেপ্লিকেটিভ কমপ্লেক্স ফরমেশনটা খেয়াল রেখো। ডাইরেক্ট তোমাকে বলে দেবে না কোশ্চেনে যে ইউক্যারিওট কি প্রোক্যারিওট, তো মাথাটা খাটাতে হবে। তুমি যদি এখন ইনিশিয়েশন প্রোক্যারিওট লিখে চলে আসো, একদম টোটালি কাটবে। প্রি-RC এই ওয়ার্ডটা অ্যাসোসিয়েট উইথ ইউক্যারিওট। স্ট্রাকচারালি দেখাবো, ডায়াগ্রামেটিক্যালি কি হচ্ছে কেসটা দেখে নাও। এটা হচ্ছে সেই রেপ্লিকেটর যেখানে অরিজিন হবে, স্টার্টিং হবে,
রেড লাইন দেখাচ্ছি, রেড মার্কিং করে ডিএনএ তে। ফার্স্ট কে বাইন্ড করবে, ফার্স্ট কে বাইন্ড করবে রেপ্লিকেটরে, ORC। ওআরসি, অরিজিন রেকগনিশন কমপ্লেক্স। ফার্স্ট ঢুকবে এন্ড বাইন্ডিং হয়ে যাবে। ওআরসি আরো দুটো প্রোটিন কে আনবে, কি নাম এটার পর? CDC6 আর CDT1। সিডিসি6 সিডিটি1। আচ্ছা, ORC মানে ইউক্যারিওটিক ডিএনএ তো বলছে মাল্টিপল অরিজিন থাকছে, তাহলে ORC হ্যাঁ যেখানে প্রেজেন্স আছে তার সব থেকে হ্যাঁ, কাছের যে অরিজিন সেখানেই বাইন্ড করছে। না ও ওআরসি আরো, এখানে তো একটা আমি রেপ্লিকেশন সাইকেল দেখাচ্ছি, মানে ইয়ে দেখাচ্ছি, অরিজিন দেখাচ্ছি, এরকম তো আরো আছে। প্রত্যেক জায়গায় স্টার্টিং এ ওআরসি থাকবে, মানে বুঝতে পারলো? প্রত্যেকটাতেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মাল্টি রেপ্লিকেশন অরিজিন তো, এটা আমি সিঙ্গেল অরিজিন দিয়ে দেখাচ্ছি, এরকম আরো অরিজিন আছে and সেখানে সেম ওয়েতে কাজ হচ্ছে, সেম ওয়েতে স্টার্টিং হচ্ছে। বুঝতে পারলে কেসটা? তাহলে যখন রেপ্লিকেশন হবে একসাথে সব জায়গায় তো নাও হতে পারে। কেন হবে না? আদার দ্যান দ্যাট একসাথেই তো হবে। হাফ হাফ রেপ্লিকেশন হয়ে থাকবে, সবগুলো একসাথেই হবে। এর জন্য বলছে জি1 এ সব সব আরসি ফরমেশন গুলো হয়ে যায়, সব রেপ্লিকেশন অরিজিনে সব জায়গায় বাইন্ড করে যায়, জি1 এ সব বাইন্ডিং হয়ে গেল। আর একসঙ্গে ফায়ারিং হবে হচ্ছে এসপেসে, একসাথে ফায়ারিং। এন্ড সেকেন্ড ইভেন্ট আমি কি বলেছিলাম? অরিজিন অ্যাক্টিভেশন। অরিজিন অ্যাক্টিভেশন এস পেজে কমপ্লিট, মানে এক্স পেজে স্টার্টিং হবে, এস পেজে কমপ্লিট করবে, তো সব জায়গা থেকে স্টার্ট হয়ে যাবে একসাথে। এটা কিন্তু এস ফেজে হচ্ছে না, এটা জি1 ফেজে হচ্ছে, বারবার রিমাইন্ডে বলছি। তো জি1 ফেজেও রেপ্লিকেশন একটা ইম্পর্টেন্ট পার্ট হয়, যেখানে লোকেট ক্রিয়েট করে নেয়, লোকেশন ক্রিয়েট করে নেয়, মানে বুঝে নেয় কোথায় কোথা থেকে স্টার্ট করবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। হুম। তো একটার নাম হচ্ছে সিডিডি1, আর একটার নাম হচ্ছে সিডিসি6। এরা এসে বাইন্ড করবে, এরপর কি বলেছি নেক্সট স্টেপে, নেক্সট স্টেপে কি বলেছি? এই তিনটে কমপ্লেক্স প্রোটিন সিডিসি6 সিডিটি1 ওআরসি একসাথে কাজ করবে, এর নাম হচ্ছে ওআরসি। ওআরসি সিডিসি6 সিডিটি1 একসাথে কাজ করবে, ফাংশন টুগেদার। আর কাকে আনবে? হেলিকেস। হেলিকেস। দু সাইডে দুটো হেলিকেস কে বসিয়ে দেবে, রিং স্ট্রাকচার হেক্সামারি। দেখো, তো এই পজিশন মেনটেন করবে সবগুলো অরিজিন অফ রেপ্লিকেশনে জি1 এ, এই পজিশনে বসে থাকবে, এখনো সিগন্যালও পাইনি স্টার্টিং এ, ঠিক আছে? এই পজিশন হয়ে চুপচাপ বসে থাকবে, জি1 ফেজ কমপ্লিট করবে, এস ফেজে যখন ঢুকবে সেল দেন স্টার্ট করে দেবে। কিভাবে স্টার্ট করবে সেটাই দেখাবো। পয়েন্ট ক্লিয়ার? যদি বুঝতে পারো ভালো লাগবে, না হলে খুব বোরিং লাগবে। এই পজিশন হয়ে বসে আছে। নেক্সট হচ্ছে স্টার্টিং, দ্যাট মিন্স আমরা বলেছিলাম অরিজিন অ্যাক্টিভেশন।
অরিজিন অ্যাক্টিভেশন। সিডিসি সিক্স আর সিডিটি ওয়ান মানে হেলিকেসকে খালি আনছে, না ওই হেলিকেস লোডারের হিসেবেও কাজ করছে, ঠিক জায়গায় বসানো? সিডিসি সিক্স সিডিটি ওয়ান না, হেলিকেসকে দুটো জায়গা, হ্যাঁ অ্যাকচুয়ালি তো তিনজন মিলেই হেলিকেসকে প্রপারলি পজিশন দিচ্ছে, পজিশনও দিচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিং করছে, আনছে, দুটোই করছে। আচ্ছা। অরিজিন অ্যাক্টিভেশন হবে এবার। অরিজিন অ্যাক্টিভেশন আমি কি বলেছিলাম, অ্যাকচুয়ালি এটাকে নাম দিয়ে আমরা প্রি আরসি টু আর আরসি কনভার্সন। রেপ্লিকেটিভ কমপ্লেক্সে কনভার্ট করবে, আর এটা হবে হচ্ছে এস ফেজ। ইম্পর্টেন্ট কিছু সিকোয়েন্স ভালো করে চেক করে নাও কি হচ্ছে এখানে। PRC activated by two protein kinases, প্রোটিন কাইনেজ একটা এনজাইম, ওয়ার্ড শুনে তো বুঝতে পারছো কাইনেজ এনজাইম এটা কি করতে চলেছে, যদিও তোমাদের এনজাইম ছিল না তো বলে দিই আমি। প্রোটিন কাইনেজ ফসফোরাইলেশন করে, কাইনেজ মানে হচ্ছে ফসফেট অ্যাডিশন করাবে, ঠিক আছে, আর ফসফেটেজ মানে হচ্ছে ফসফেট রিমুভ করবে। তো প্রোটিন কাইনেজ বলেছি, দ্যাট মিন্স এখানে ফসফেট অ্যাডিশন করবে। এই এনজাইম গুলো কোথায় কোথায় করবে দেখে নাও, দুটো কাজ করবে, মানে দুটো প্রোটিন কাইনেজ আছে, টু প্রোটিন কাইনেজ আর দেয়ার। ওয়ান ইজ কোন ফেজে এসছে, এটা এস ফেজে রয়েছে, এটা এস ফেজে টু প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেট হয়ে যাবে, and two protein kinase are S phase CDK, S phase CDK and DDK, capital D small k। এর পুরো নামটা হচ্ছে DBF4 dependent kinase, আর CDK এর ফুল নেম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ CDK. So during S phase, two protein kinase are activated. One is called CDK, যেটা মেন কাজ করে, আর আরো তোমার CDK DDK এর অ্যাক্টিভিটি আরো একটা অ্যাক্টিভিটি দিচ্ছে, সেটা হচ্ছে তোমার DBF4 dependent kinase. So two protein kinase are activated now, and these two protein kinase CDK and DDK phosphorylate CDC6 and CDT1 যেটা প্রেজেন্ট আছে এখন, phosphorylate CDC6 and CDT1, দুজন মিলে CDC6 CDT1 কে করে দেবে ফসফোরাইলেশন, ফসফেট অ্যাডিশন করে দেবে। ফসফেট অ্যাডিশন মানে হচ্ছে একটা ট্যাগিং, যখন আমরা সেল সাইকেলে ঢুকবো, মানে সেল বায়োলজিতে করবো, এখনো আসেনি তোমাদের ইউনিট, তো সেল বায়োলজিতে দেখবে পুরো সেলটা রেগুলেটেড হচ্ছে ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন। যে কোনো ইভেন্ট ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন ভেরি ক্রিটিক্যাল রোল প্লে করে, ঠিক আছে। এন্ড ইভেন এখানে রেপ্লিকেশন, ফসফোরাইলেশন ইজ আ ট্যাগিং, ট্যাগ করে দেওয়া, একটা সেলকে আইডেন্টিফাই করানো যে এই মলিকিউলটাকে ইদার ইউজ করো অর ডিগ্রেড করো, ঠিক আছে। এনি আদার ইউজ হতে পারে, ইদার এটা ইউজড আপ হবে অর এটা ডিগ্রেড হবে ফসফোরাইলেট হলে, উল্টোটা হতে পারে, ডিফসফোরাইলেট হলে ইউজ হয়, আবার কিছু জায়গায় ডিফসফোরাইলেট হলে তোমার ডিগ্রেড হয়। সো ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশন রেগুলেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার প্রোটিনের, একটুকু জেনে রেখে এবার স্টার্ট করো। সিডিকে ডিডিকে ফসফোরাইলেট করে দেবে CDC6 and CDT1। এই কেসে কি হবে, যখনই ফসফোরাইলেট করে দেবে CDC6 আর CDT1 ডিগ্রেড, CDC6 rapidly degrade, whereas CDT1
রিলিজ ফ্রম দ্য পিআরসি, ও ডিগ্রেড হয় না বাট পিআরসি থেকে বেরিয়ে যায়। রিলিজ ফ্রম পিআরসি, দেখো কি হলো, চেঞ্জেসটা কি হলো। সিডিসি সিক্স আর সিডিটি ওয়ান এদেরকে একটাকে করে দিল ডিগ্রেড আর আরেকটাকে করে দিল রিলিজ, তার মানে সিডিসি সিক্স আর সিডিটি নেই, সিডিটি ওয়ান নেই। আর এদের অ্যাবসেন্সে MCM27 হেলিকেজ হয়ে যাবে কি অ্যাক্টিভ, এদের অ্যাবসেন্সে MCM27 হেলিকেজ অ্যাক্টিভ হয়ে যাবে। এরা এতক্ষণ ব্লক করে রেখেছিল। দিস ইভেন্ট help to activate MCM27 complex, MCM complex and DNA unwinding start. DNA unwinding start. মেল্টিং স্টার্ট হয়ে গেছে। মেল্টিং স্টার্ট হয়ে গেল মানে এবার রেপ্লিকেটিভ এনজাইম গুলো ঢুকবে আস্তে আস্তে, জায়গা পাচ্ছে। তো নেক্সট স্টেপে দেখো পলিমারেজ ডেল্টা অ্যান্ড পলিমারেজ এপসাইলন, মনে পড়ছে আগের দিনকে এই দুটো কি কাজ করে, ডেল্টা এপসাইলন। পল ডেল্টা কি কাজ করে, পল এপসাইলন কি করে? এপসাইলারটা তো মনে হয় পলিমারাইজেশনটা করছে, ডেল্টাটা মনে নেই। দুটোই করছে, একটা লিডিং এ একটা ল্যাগিং এ। ডেল্টা ডেল্টা আই থিঙ্ক ল্যাগিং, ডেল্টা ল্যাগিং, এপসাইলনটা লিডিং এ। দুজনেই পলিমারাইজেশন করছে, তো দুটো স্ট্র্যান্ডেই রেপ্লিকেশন স্টার্ট করে দেবে বাই মিনস অফ টু ডিফারেন্ট পলিমারেজ ইন ইউক্যারিওট, পল ডেল্টা, পল এপসাইলন। So Paul delta, Paul epsilon now getting entered বাইন্ড করে গেল, যেটা লিডিং এ বাইন্ড করা যেটা লিডিং এ বাইন্ড করবে, যেটা ল্যাগিং এ বাইন্ড করা যেটা ল্যাগিং এ বাইন্ড করবে। এন্ড এরপর কাকে টানবে, দেন দে রিক্রুট পল আলফা। পল আলফার কাজ কি ছিল, পল আলফা পলিমারেজ আলফা প্রাইমার ডিজাইনিং, মানে প্রাইমার জেনারেশন করাচ্ছিল। ইকোলাইতে যেটা করাচ্ছিল হচ্ছে তোমার ডিএনএ জি, এখানে করাবে হচ্ছে পল আলফা, পলিমারেজ আলফা কি করবে, জেনারেট করবে প্রাইমার, পল আলফা টু জেনারেট প্রাইমার। এন্ড প্রাইমার যদি পেয়ে যায়, প্রাইমার টেমপ্লেট জাংশন যদি পেয়ে যায়, পল ডেল্টা, পল এপসাইলন স্টার্ট করে দেবে রেপ্লিকেশন, দ্যাট মিন্স প্রি আরসি টু আরসি কনভার্সন ডান। Primer template junction, Paul delta and Paul epsilon start replication. Start replication. RC conversion done. ডায়াগ্রামেটিক্যালি দেখাবো, চেক করো। মুছে দেবো? হ্যাঁ, লিখে নিয়েছি। প্রি আরসি টু আরসি কনভার্সন ইন ডায়াগ্রাম তোমরা বলবে, ঠিক আছে? বোঝা তো হয়ে গেছে কি কি হচ্ছে, একবার চেক করো। G1 ফেজের লাস্টের ডায়াগ্রামটা এঁকে রাখি। রেপ্লিকেটর সাইট,
রেপ্লিকেটর সাইটে বাইন্ড করেছিল হচ্ছে ওআরসি রিক্রুট করেছিল CDC6 CDT1 and these complexes bring actually two helicase MCM বাট MCM হেলিকেজ কি অ্যাক্টিভেশন আছে এখনো ছিল না এবার হবে কেন হয়নি অ্যাক্টিভেশন CDC6 CDT1 এ আটকে রেখে দিয়েছে MCM হেলিকেজের অ্যাক্টিভিটি তো যতক্ষণ না তুমি CDC6 CDT1 কে ভাঙছো বা রিলিজ করাচ্ছ ওখান থেকে MCM হেলিকেজ অ্যাক্টিভেশন পাবে না আর উইদাউট অ্যাক্টিভেশন অফ MCM হেলিকেজ কোনো কিছুই হবে না বিকজ ডিএনএ স্ট্র্যান্ডই ওপেন হবে না পয়েন্ট ক্লিয়ার তো এবার বলো কি হবে ফার্স্ট কারা আসবে টু এনজাইমের নাম ছিল কি নাম সিডিকে অ্যান্ড ডিডিকে এরা আসবে এরা কি করবে CDC6 কে ফসফোরাইলেট করবে ফসফোরাইলেট করে দিল ফসফোরাইলেট করলে CDC6 কুইকলি ডিগ্রেড করা যাবে আর CDT1 যেটা ছিল একেও করে দেবে ফসফোরাইলেট এন্ড এ ডিগ্রেড হবে না বাট 3RC থেকে রিলিজ হয়ে যাবে রিলিজ ফ্রম 3RC তো স্ট্রাকচারে কি দেখাবো এখন স্ট্রাকচারে দেখাবো আর নেই CDC6 CDT1 এরা আর নেই ঠিক আছে যদি CDC6 CDT1 না থাকে তাহলে ORC ও আলটিমেটলি লুজ হয়ে যাবে আর ORC ও বেরিয়ে চলে যাবে উইথ দ্য হেল্প অফ ডিএনএ হেলিকেজ কে অ্যাক্টিভেট করে দিবে তো নেক্সট স্টেপে কি হবে ডায়াগ্রামে ওপেন হয়ে যাবে রেপ্লিকেটর পার্টটা ওপেন হয়ে যাবে ORC বেরিয়ে যাবে হেলিকেজ অ্যাক্টিভ হয়ে গেছে এন্ড হেলিকেজ দু সাইডে দু রকম ভাবে চলছে দু সাইডে দুদিকে রয়েছে এই সাইডে একটা হেলিকেজ আর এই সাইডে একটা হেলিকেজ ওপেন হয়েছে মানে এখানে অ্যাক্সেস পাচ্ছে কোন কোন প্রোটিন অ্যাক্সেস পাচ্ছে কোন কোন প্রোটিন একটা লিডিং স্ট্র্যান্ডের সিনথেসিসের পল ডেল্টা সরি লিডিং এর হচ্ছে পল এক্সাইলন আর পল ডেল্টা তো দুজন ঢুকে গেল ডেল্টা এপসাইলন এরা কাকে আনবে ডেল্টা এপসাইলন নেক্সট প্রোটিন যার নাম হচ্ছে পল আলফা যে প্রাইমারটাকে জেনারেট করাবে তো পল আলফা আসবে জেনারেট করবে প্রাইমার পল আলফা আসবে জেনারেট করবে প্রাইমার এর পরের ডায়াগ্রামটা কি হবে জাস্ট ডেল্টা এপসাইলন এখানে শিফট করে যাবে ডেল্টা এপসাইলন এখানে শিফট করে যাবে এন্ড স্টার্ট করে যাবে রেপ্লিকেশন সেম কেমিস্ট্রি যেটা আমরা দেখে এসেছিলাম ইকোলাইতে সেম কেমিস্ট্রি ফলো হবে সো এত অবধি আমরা প্রি আরসি টু আরসি কনভার্সন করে দিয়েছি নাও রেপ্লিকেশন এনজাইম গুলো বুঝে নেবার কাজ এন্ড পুরোটা রেপ্লিকেশন করে যাবে একটা কন্টিনিউয়াসলি আর একটা ডিসকন্টিনিউয়াসলি নেবে বলো point clear initiation of replication eukaryote
পলিমারেজ ডেল্টা আর এপসাইলার গুলো ওইরকম ভাবে থাকলো? এই তো শিফট করবে আলফা, এখানে প্রাইমারের তৈরি করার জন্য বসে আছে ও। প্রাইমার তৈরি হয়ে যাবে, এখানে শিফট করে যাবে, যেহেতু প্রাইমার টেমপ্লেট জাংশন পেয়ে গেছে, তো এখানে শিফট করবে, রেপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। শিফট করবে, রেপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। দুদিকে দুটো যাবে তো, দুদিকে দুটো হুম। যাবে, এদিকে একটা এদিকে একটা। এখানে তো একটা পলিমারেজ কাজ করছে না, যে তোমাকে যেখানে পলিমারেজ 3 কাজ করছিল প্রোক্যারিওটিকে, এখানে তো দুটো সাব ইউনিট আছে, মানে একটা হচ্ছে পলিমারেজ ডেল্টা আর একটা হচ্ছে এপসাইলন। তো দুটো বাইন্ড করবে এক একটা ফোরকে, একটা ফোরকে সিনথেসিস করার জন্য ডেল্টা এপসাইলন একটা লাগবে, আর একটা ফোরকে তৈরি করার জন্য ডেল্টা এপসাইলন লাগবে, বাই ডাইরেকশনাল তো। ঠিক আছে, আর আগেরটা আমি তাহলে এই আগে আগেরটা আমি একটা দেখিয়েছিলাম কেন, বিকজ ওখানে পল 3 একাই কাজ করছিল দুটো সাব ইউনিট দিয়ে। বলো। ওই ল্যাগিং স্ট্র্যান্ডে তাহলে যখন গ্যাপ থাকছে, ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হচ্ছে, সেখানটা মানে জুড়বেটা কি দিয়ে এখানে তাহলে? অবশ্যই দেখাবো, ওটা ডিফারেন্ট ওয়েতে জুড়বে, কারণ পলিমারেজ 1 নেই। আর পলিমারেজ 1 এ 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি কোনো পলিমারেজেরই ইউক্যারিওটিকে নেই, আগের দিনকে বলেছিলাম, তাই তো? তো কিভাবে হবে নিশ্চয়ই বলবো, এত অব্দি ক্লিয়ার কিনা বলো। হুম, এটা বুঝতে পেরেছি। বাকিরা বলবে। ঠিক আছে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চাই, এই ইনিশিয়েশন স্টেপ থেকে, এন্ড বারবার এসছে এটা সিইউ তে এই কোশ্চেনটা। কোশ্চেনটা বলছি, ইউক্যারিওটিকের সেল সাইকেলে অন দি এস ফেজেই কেন রেপ্লিকেশন স্টার্টিং হয়, কেন জি1 এ হচ্ছে না, জি2 তে হচ্ছে না, বা এস ফেজে হচ্ছে না, কেন ওয়ান টাইমই রেপ্লিকেশন হয়, এন্ড দ্যাট রেপ্লিকেশন অকার ইন দ্য এস ফেজ। এই কোশ্চেনটাই ওরা চায়, এন্ড কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। ইউক্যারিওটিক রেপ্লিকেশন occur only one per cell cycle. One per cell cycle. Why? Can you answer? কেন এস ফেজেই হচ্ছে আর একবারই মেনটেন হচ্ছে, এত রেগুলেশন, টাইট রেগুলেশন কিভাবে মেনটেন হচ্ছে? এটা ইনিশিয়েশনের পার্ট থেকেই কোশ্চেন। গেস করতে পারবে কে মেন রেগুলেটর এখানে? রেপ্লিকেশন একবারই হয়েছিল তো এস ফেজে স্টার্টিং, জি1 এও স্টার্টিং হয়নি, এন্ড এস ফেজে বা জি2 তেও স্টার্টিং হবে না। ওয়াই? ওই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজটার জন্য। একদমই তাই। সিডিকে, সিডিকে আমি লিখে রেখেছিলাম, এস ফেজ সিডিকে। ওই সিডিকেটাই মেন এখানে পয়েন্ট, রেগুলেটরি পয়েন্ট, যে কন্ট্রোল করে যাচ্ছে এভরি সেল সাইকেলে একবারই যাতে রেপ্লিকেশনটা হয়, এন্ড দ্যাট ইজ অকার ইন দ্য স্পেস, বিকজ সিডিকে অ্যাক্টিভিটি কখন গিয়ে বাড়ে, কোন টাইমে বাড়ে, কোন ফেজে বাড়ে, এস ফেজে বাড়ে। না জি1 এ বেশি বাড়ে, জি1 এ লো থাকে। সো জি1 এ যদি লো থাকে কোনোদিনই রেপ্লিকেশন স্টার্ট হবে না। স্টার্ট হবে কখন? এস ফেজে। সো এই পয়েন্টটার জন্যই তোমার আনসারটা হয় যে ইউক্যারিওটিক রেপ্লিকেশন why occur in once per cell cycle. So main regulator, so it is due to tight regulation, tight regulation of formation and activation of RC, formation and activation of pre-RC by cyclin dependent kinase, by cyclin dependent kinase, short name CDK. তো CDK অ্যাক্টিভিটি কি করে যাচ্ছে? কন্ট্রোল করে যাচ্ছে। কি কন্ট্রোল করছে? ফরমেশন এন্ড অ্যাক্টিভেশন অফ প্রি আরসি কমপ্লেক্স কে, ফরমেশন এন্ড অ্যাক্টিভেশন কে কমপ্লেক্স করে যাচ্ছে। কিভাবে কমপ্লেক্স তোমার কন্ট্রোল করছে একবার দেখে নি। জি1 ফেজে
সিডিকে অ্যাক্টিভিটি থাকে ডাউন, কারণ এটা এস ফেজে গিয়ে বাড়ে, অলরেডি লিখেছিলাম এস ফেজ সিডিকে, মানে এস ফেজে গিয়ে ওর অ্যাক্টিভিটি পাওয়া যাবে, জি ওয়ান এ অ্যাক্টিভিটি ডাউন থাকবে। যদি জি ওয়ান এন্ড জি ওয়ান ফেজে সিডিকে অ্যাক্টিভিটি ডাউন থাকে তাহলে কি হবে বলো? প্রি আরসি ফরমেশন হবে এন্ড রেপ্লিকেশন স্টার্ট হবে, না কি হবে? না, রেপ্লিকেশন স্টার্ট হবে না। রেপ্লিকেশন স্টার্ট হবে না, বাট প্রি আরসি ফরমেশনটা হয়ে যাবে, কারণ সিডিকে ডাউন আছে মানে সিডিসি সিক্স সিডিটি ওয়ান অ্যাক্টিভ আছে, ইয়েস অর নো? এই জায়গাটা বুঝতে হবে। সিডিকে ডাউন আছে মানে অ্যাকচুয়ালি কি, সিডিসি সিক্স এন্ড সিডিটি ওয়ান এরা অ্যাক্টিভ আছে, একই না? যদি সিডিসি সিক্স সিডিটি ওয়ান অ্যাক্টিভ থাকে তাহলে ও প্রি আরসি করাবে, কারণ ও ওআরসির সাথে বাইন্ড করাবে, বাইন্ড করে হেলিকেসকে টেনে আনবে। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ। মজাটা বোঝো। সিডিকে যখন অ্যাক্টিভিটি জি ওয়ান ফেজে ডাউন, that time CDC6 and CDT1 are activated. When CDC6 CDT1 activate, that means pre-RC complex formation হবে। ফরমেশন হবে, বাট সিডিকে অ্যাক্টিভিটি ডাউন হয়ে আছে, তো সিডিসি সিক্স সিডিটি ওয়ান একে ডিগ্রেড করার কেউ নেই, দ্যাট মিনস আরসি প্রি আরসি টু আরসি ফরমেশন স্টপ হয়ে যাবে, আরসি কনভার্সন স্টপ হয়ে যাবে। এবার মজাটা দেখো এস ফেজে কি হচ্ছিল। এস ফেজে কি হচ্ছিল, সিডিকে অ্যাক্টিভিটি বেড়ে গেছে, হ্যাঁ কি না? যখনই সিডিকে অ্যাক্টিভিটি বেড়ে গেল, সিডিসি সিক্স আর সিডিটি ওয়ান এইগুলো হয়ে গেল কি ডিগ্রেড, ডাউন হয়ে গেল। তো সিডিকে অ্যাক্টিভেটেড বেড়ে গেল মানে সিডিসি সিক্স সিডিটি ওয়ান প্রি আরসি থেকে রিলিজ, এমসিএম অ্যাক্টিভেট মিনস আরসি কনভার্সন ডান, প্রি আরসি টু আরসি হলো। বাট সিডিসি সিক্স সিডিটি ওয়ান অ্যাবসেন্স যখন হবে, আর নতুন করে কি তোমার ফরমেশন হবে প্রি আরসির? সিডিসি সিক্সও নেই, সিডিটি ওয়ানও নেই, প্রি আরসি আর ফর্ম করবে নতুন করে? আর রেপ্লিকেশন অরিজিন থেকে স্টার্টিং হবে কি? না, হতে পারবে না। এইটাই রেগুলেট করে যাচ্ছে থ্রু আউট দ্য সাইকেল। যদি এটা ডিগ্রেড না হতো, ভাবো কি হতো? আজকে জাস্ট ভাবো সিডিসি সিক্স সিডিটি ওয়ান এ ডিগ্রেড হচ্ছে না, তাহলে কি হতো? আর একটা রেপ্লিকেশন স্টার্ট করে দিত, কারণ ও অরিজিন আবার পেয়ে যেত, পেয়ে গিয়ে বাইন্ড করতো এন্ড আনাদার রেপ্লিকেশন উইল বি স্টার্টেড, ইয়েস অর নো? So CDC6 CDT1 getting down in the S phase, and during that no formation of another pre-RC formation stop, and S phase এই তোমার সিডিকে অ্যাক্টিভিটি নট অনলি দ্য এস ফেজ, ও কত অবধি তোমার হাই থাকে? জি টু তেও থাকে, এস ফেজেও থাকে। এবার বল, সো নো প্রি আরসি ফরমেশন টিল কত অবধি? এক, সরি, জি টু অ্যান্ড এম ফেজ, জি টু অ্যান্ড এম, টিল এম ফেজ। সো ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস হয়ে যাবে ততক্ষণ অবধি সিডিকে কনসেন্ট্রেশন হাই হয়ে থাকবে। ডাউন কখন থেকে হতে শুরু করবে? সিডিকে এর অ্যাক্টিভিটি ডাউন কখন থেকে হতে শুরু করবে? জি ওয়ান ফেজ থেকে, আর আবার নতুন করে তোমার প্রিআরসি ফরমেশন হবে। বুঝতে পারছো সাইকেলটা কি হচ্ছে? বোঝা গেছে? তো এই রেগুলেশনটার জন্য ইউক্যারিওটিক রেপ্লিকেশন সাইকেল ওয়ান টাইমই হয়, এন্ড সেল সাইকেল পার্টিকুলার পজিশনই হয়, দ্যাট ইজ দ্য স্পেস। আনসার করবেন, ঠিক আছে? নেক্সট বুঝতে পেরেছি। নেক্সট নেক্সট যাই। তো এটা একটা সাইকেলের মতোই কাজ করছে কিন্তু, সিডিকে আর সিডিসি, সিডিকে আর হচ্ছে সিডিসি সিক্স সিডিটি ওয়ান এর ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট জায়গা।
ওকে, যেটা সম্রাট কোশ্চেন করছিলে স্যার এখানে প্রাইমার কিভাবে উঠবে, ওখানে তো প্রাইমার উঠিয়ে দিয়েছিল তোমার কি বলে পলিমারেজ ওয়ান, এখানে পলিমারেজ ওয়ান তো নেই, তো প্রাইমার কিভাবে রিমুভাল হবে? ইয়েস, ইউক্যারিওটিকের প্রাইমার রিমুভাল একটু ডিফারেন্টলি হয়, অ্যান্ড এখানেও মাল্টি এনজাইম দরকার হয়। চলো দেখে নি ইউক্যারিওটিক রেপ্লিকেশন, তো সিনথেসিস হচ্ছে, সিনথেসিসের পর তোমার কি হচ্ছে, প্রাইমারটাকে রিমুভ করতে হবে, বিকজ প্রাইমারটা আরএনএ, so primer removal very important prokaryote as well as eukaryotic ও। ঠিক আছে, সো লিডিং স্ট্র্যান্ডে একটা প্রাইমার তুলতে হবে, কোনো প্রবলেম নেই, ল্যাগিং স্ট্র্যান্ডে মাল্টিপল প্রাইমার তুলতে হবে, বাট পুরো প্রাইমার তোলার অ্যাক্টিভিটি কাজ করে হচ্ছে তিনটে এনজাইম মিলে, অ্যাকচুয়ালি তিনটে না চারটে এনজাইম, টোটাল 4 enzymes are involved in the primer removal of eukaryotic DNA replication. Number one, RNase H. RNase H. দেখো কিভাবে লিখতে হচ্ছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল এন এ সি ক্যাপিটাল এইচ, RNase H, 5 prime exonuclease, 5 prime exonuclease, number 2 enzyme. Number 3 enzyme হচ্ছে DNA polymerase, DNA polymerase, any of the DNA polymerase leading এর জন্য আসবে হচ্ছে তোমার epsilon, আর lagging এর জন্য আসবে delta. And number 4 DNA ligase, number 4 DNA ligase. ডায়াগ্রামেটিক্যালি দেখাবো, তার আগে একটু ফাংশন গুলো দেখে নাও। RNase H, H means হচ্ছে হাইব্রিড, H means হচ্ছে হাইব্রিড, দ্যাট মিনস RNase মানে কি বলছি, RNA কে ভাঙবে, DNase মানে DNA কে ভাঙবে, ডিঅক্সিনিউক্লিওটাইডস এর মধ্যে বন্ডিং ভাঙে, আর RNase হচ্ছে রাইবোনিউক্লিওটাইডস এর মধ্যে বন্ডিং ভাঙে, ক্লিয়ার? সো RNase H এর ফাংশন হচ্ছে it cleaves RNA which is base paired with DNA, which is base paired with DNA. ভালো করে ফাংশনটা একবার চেক করে নাও, যখন ডায়াগ্রাম করব কাজে লাগবে। RNase H দুটো রাইবোনিউক্লিওটাইডস এর মাঝে বন্ডিং ভাঙে, পয়েন্ট ক্লিয়ার? বাট কখন ভাঙবে, যখন ওই আরএনএটা ডিএনএ এর সাথে অ্যাটাচ থাকবে, দেখো লেখা আছে cleaves RNA when it is paired with the DNA. That's why এটাকে হাইব্রিড বলেছিলাম। হাইব্রিড মিন্স ডিএনএ আরএনএ এর মধ্যে যে জাংশন ক্রিয়েট করছে, ডিএনএ আরএনএ যদি বাইন্ড করে থাকে কোনো জায়গায়, তখন আরএনএস এইচ অ্যাক্টিভ হয়ে ওকে ক্লিভ করবে। তো ডিএনএ এর মধ্যে আরএনএ কে রাখতে দেবে না আরএনএস, ঠিক আছে? তো এটাই কাজ করছে, এন্ড ভেরি ইম্পর্টেন্ট এনজাইম। 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস, তো বোঝাই যাচ্ছে যে কোনো কিছু ক্লিপ করে দিতে পারে আরএনএ অ্যাজ ওয়েল অ্যাজ ডিএনএ 5 প্রাইম সাইড থেকে। DNA polymerase polymerization activity show করবে, 5 prime to 3 prime polymerization, and last but not least DNA ligase এ কি করবে, seal the gap by forming phosphodiester bond, phosphodiester linkage between 5 prime phosphate and 3 prime OH. ফসফেট আর OH এর মধ্যে একটা বন্ড ক্রিয়েট করে দেবে। যদি কোনোভাবে কোনো জায়গায় ফসফেট OH এর মধ্যে বন্ডিং সেপারেট হয়ে যায়, ফসফোডাইএস্টার বন্ডটা লিংকেজটা ব্রেক করে যায়, দ্যাট টাইম লাইগেজ এসে জয়েন করে। তো জয়েনিং এনজাইম ডিএনএ লাইগেজ সিল করে দেয়, গ্লু এর মতো কাজ করে। তো একে বলার জন্য মলিকিউলার গ্লু, মলিকিউলার গ্লু মানে যেটা যেখানে তোমার কোনো জায়গা সেপারেট হয়ে গেছে পেস্ট করবে, বন্ড ক্রিয়েট করবে, এন্ড OH আর ফসফেটের মধ্যে বন্ডটাকে তোমার যেটা ব্রেক করে গেছিল সেটাকে সিল করে দেবে। সেই হচ্ছে 4 এনজাইমের ফাংশন ডিউরিং আরএনএ রিমুভাল প্রসেস অফ ইউক্যারিওটস। এবার আমরা ডায়াগ্রামেটিক্যালি বুঝবো।
রেড পার্টটা হচ্ছে আরএনএ প্রাইমার, বোঝাই যাচ্ছে এই একটা ডিএনএ রেপ্লিকেশন হয়েছে এখানে, আবার এখানে প্রাইমার পেয়েছে, এখান থেকে একটা ডিএনএ রেপ্লিকেশন গেছে 5 to 3 প্রাইম। সো প্রাইমারটাকে রিমুভ করবে কিভাবে চেক করো, রেড পোর্শন ইজ আওয়ার আরএনএ পোর্শন। সো ডিএনএ তো ডিএনএ এর মধ্যে তো আরএনএ থাকবে না, রাইবোনিউক্লিওটাইড কেন রাখবে, সেকে বার করতে হবে। তো ফার্স্ট এনজাইম কে কাজ করবে, আরএনএজ এইচ, যখনই দেখবে এই পজিশন হয়ে বসে আছে কাজ করবে হচ্ছে আরএনএজ এইচ। কেন, কি বলেছিলাম আরএনএজ এইচ এর ফাংশন, যখন আরএনএ ডিএনএ এর মধ্যে হাইব্রিড হয়ে যায়, দেখো এখানে একটা আরএনএ স্ট্র্যান্ড ডিএনএ এর সঙ্গে কানেক্ট করে আছে, আরএনএ ডিএনএ এর সাথে কানেক্ট করে আছে, তার মানে আরএনএজ এইচ ওখানে গিয়ে অ্যাক্টিভ করে আরএনএ কে সরাবে, ডিএনএ এর মধ্যে আরএনএ কে রাখতে দেবে না। কত অবধি ক্লিপিং হবে বলো, তো এখানে আরএনএস এইচ বাইন্ড করবে, ফ্লিপ করা স্টার্ট করেছে, দুটো আরএনএ এর মধ্যে গ্যাপ আছে, মানে বন্ডিং আছে, আরএনএ আরএনএ বন্ডিং ভেঙে দেবে, আরএনএ আরএনএ বন্ডিং ভেঙে দেবে। বাট এখানে বন্ডিংটা কি আছে, আরএনএ এর সাথে ডিএনএ না, ইয়েস অর নো, মানে আরএনটিপি এর সাথে ডিএনটিপি এর বন্ডিং আছে না, ডিস বন্ডিং, আরএনএস এইচ কি পারবে বিটুইন ডিএনটিপি আর এনটিপি এর মধ্যে বন্ড ব্রেক করতে, কিছু মাথায় পারবে না। ঢুকছে, আরে আনসার করো, মাথায় না ঢুকলে বলো। আরএনটিপি আরএনএজ ভাঙে অনলি বিটুইন আরএনটিপিএস আর আরএনটিপিস, আমি ফাংশন এর জন্য বলে এলাম, আরএনটিপি আরএনটিপির মধ্যে যে ফসফোডাইএস্টার লিংকেজ আছে সেটাকে ব্রেক করতে পারে। এখানে লাস্ট নিউক্লিওটাইডটা যেটা তৈরি হয়েছে সেখানে আরএনএ আর ডিএনএ এর মধ্যে, মানে আরএনটিপি আর ডিএনটিপি এর মধ্যে বন্ডিং হয়ে আছে, সো এটাকে আরএনএজ কি ব্রেক করতে পারবে, পারবে না। তো বাকি পোর্শনটা ক্লিপ করে বের করে দেবে, বাট লাস্ট নিউক্লিওটাইড কে বার করতে পারবে না আরএনএজ। কার হেল্প লাগবে, সেকেন্ড এনজাইম, কি বলেছিলাম 5 প্রাইম এক্সো নিউক্লিয়াস, 5 প্রাইম এক্সো নিউক্লিয়াস, 5 প্রাইম এক্সো নিউক্লিয়াস এর কোনো ব্যাপার নেই, ও আরএনটিপি ও ভাঙতে পারে, ডিএনটিপি ও ভাঙতে পারে, কোনো ব্যাপার নেই, ও এটাকে সরিয়ে দেবে। দেখো গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটায় আসবে ডিএনএ পলিমারেজ, যদি এটা লিডিং স্ট্র্যান্ডে গ্যাপ হয় তাহলে আসবে এপসাইলন, ল্যাগিং এ আসলে ডেল্টা। তো ডিএনএ পলিমারেজ আসবে, বাইন্ড করবে, ডিএনএ পল, এই জায়গাটা এসে বাইন্ড করলো, আর সিনথেসাইজ করে চলে যাবে, একে আরো ইনক্রিজ করে 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 এতদূর নিয়ে চলে যাবে, যতদূর তোমার গ্যাপটা আছে গ্যাপটাকে ফিল করে দেবে। বাট এখানে কি হয়ে আছে, ফসফেট, সরি 3 প্রাইমে হয়ে আছে ওএইচ, আর এই সাইডে হয়ে আছে ফসফেট, দেখে নাও, ও তো নিউক্লিওটাইড বসিয়ে চলে গেছে করেসপন্ডিং এ, এটা বসিয়েছে, এটা বসিয়েছে, এটা বসিয়েছে, এটা বসিয়েছে, নিউক্লিওটাইডটা বসিয়ে চলে গেছে, বাট ওইচটা তো বেরিয়ে রয়েছে, আর এই সাইড থেকে ফসফেট বেরিয়ে রয়েছে, এটাকে কে সিল করবে, নাহলে ওখানে গ্যাপ পড়ে থাকবে, সিল করবে কে, কি বলেছিলাম নাম, ডিএনএ লাইগেস, ডিএনএ লাইগেস, ফসফেট আর ওইচ এর মধ্যে গ্যাপটাকে সিল করে দেবে, জাস্ট এরকম। সো ডিএনএ ইজ নাও fully prepared, no RNA segment is there, দেখে নাও। পয়েন্ট ক্লিয়ার, বোঝা গেছে। ডিএনএ লাইগেজ থেকে কোশ্চেন দেয়, ডিএনএ লাইগেজ, ডিএনএ লাইগেজ দু রকমের হয়, একটা হচ্ছে ইকোলাই এর ডিএনএ লাইগেজ, আর একটা নাম হচ্ছে T4,
মানে ফেজ থেকে আইসোলেট, T4 ডিএনএ লাইগেজ। সো স্যার, এখানে তো আরএনএ এইচ এর পর কি বললেন একটু বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ বলো। ওই একদম ফার্স্ট থেকে একটু, মানে প্রথম এনজাইমটা কাজ করার পর কি হলো? এই পজিশনে ছিল, আরএনএস এইচ আসলো, আরএনটিপির মধ্যে বন্ডিং ভাঙবে, আরএনটিপির মধ্যে বন্ডিং ভাঙবে, আরএনটিপির মধ্যে বন্ডিং ভাঙবে, বাট এটা আরএনটিপি আর ডিএনটিপির মধ্যে বন্ডিং ভাঙবে কি করে? ও তো আরএনএস, ভাঙতে পারবে। এক্সোনিউক্লিয়াস আসবে, ইয়েস ও পারবে, কারণ ও আরএনএ কেও ভাঙে, ডিএনএ কেও ভাঙে, ভালো কথা, ভেঙে দিল। তো এই জায়গায় ডিএনএ পলিমারেজ, এই জায়গাটা একটা গ্যাপ তৈরি হয়েছে, প্রাইমার টেমপ্লেট জাংশন পেয়েছে, 3 প্রাইম ওইচ পেয়েছে, এই জায়গাটা 3 প্রাইম ওইচ আছে, তার মানে অ্যাক্টিভ হয়ে যাবে ডিএনএ পলিমারেজ। যদি লিডিং স্ট্র্যান্ড হয় তাহলে এক্সাইলন আসবে, ল্যাগিং স্ট্র্যান্ড হলে ডেল্টা আসবে, বাইন্ড হলো, বাইন্ড করার পর ওই এটাকে পুরো টেনে নিয়ে চলে যাবে, গ্যাপটাকে ফিল করবে, ব্ল্যাক দিয়ে ফিল করবে অ্যাকচুয়ালি, নিউক্লিওটাইড কমপ্লিমেন্টারি, ঠিক আছে। বাট এখানে একটা স্টিল গ্যাপ হয়ে পড়ে রয়েছে না, এখানে ওএইচ আর এটাকে ফসফেট, এইটাকে তো সিল করেনি, ও তো নিউক্লিওটাইড বসিয়ে গেছে। তো সিলটা করবে কে? ওইচ আর ফসফেটের মধ্যে সিলটা করবে হচ্ছে ডিএনএ লাইগেজ। ফসফেট আর ওইচ এর মধ্যে একটা বন্ড করে দেবে, যার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, ঠিক আছে। আলাদা করে বলছি, ডিএনএ লাইগেজ দু রকম হতে পারে, ডিএনএ লাইগেজ প্রোক্যারিওটিকেও পাওয়া যায়, আবার ইয়েতেও পাওয়া যায়, ফেজেও পাওয়া যায়। তো ডিএনএ লাইগেজ দু রকমের হতে পারে, ইকোলাই আর T4 ডিএনএ লাইগেজ। আর ডিএনএ লাইগেজের মেকানিজম চাই, মেকানিজম এই ফসফেট আর ওইচ এর মধ্যে বন্ডিং ক্রিয়েট করে ডিএনএ লাইগেজ। বলো। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইউক্যারিওটিক রেপ্লিকেশনের একটা মেজর ইস্যু আছে টার্মিনেশন, একদম এন্ডের দিকে, যেটাকে বলে রেপ্লিকেশন এন্ড প্রবলেম। এন্ড রেপ্লিকেশন প্রবলেম, এন্ড রেপ্লিকেশন প্রবলেম, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এন্ড রেপ্লিকেশন প্রবলেম কেন অ্যারাইজ হয় ইন ইউক্যারিওট? আগে স্ট্রাকচার দেখাই, বুঝতে সুবিধা হবে। যখন রেপ্লিকেশন হয়ে গেল, এই একটা স্ট্র্যান্ড লিডিং তৈরি হয়েছে। আচ্ছা, নিউ সিনথেসাইজ স্ট্র্যান্ডটাকে কালার চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড, ব্ল্যাক এর এগেনস্টে। এটা লিডিং তৈরি হয়েছে, একবারই সিনথেসাইজ হয়েছে প্রাইমার। আর ব্ল্যাক এর আরেকটা স্ট্র্যান্ড ছিল হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এই স্ট্র্যান্ডটা ল্যাগিং স্ট্র্যান্ড, এন্ড বারবার জেনারেট করেছে প্রাইমার এন্ড রেপ্লিকেশন হয়েছে। নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ডটাকে কালার চেঞ্জ করেছে, আর কিছু না। এত অব্দি ক্লিয়ার? রেপ্লিকেশন হয়ে গেছে দুটো জায়গায়, শুধু প্রাইমার তোলা বাকি ছিল। প্রাইমার তোলা কিভাবে হয় আমি দেখিয়ে দিয়েছি, আনসার করবে, হ্যাঁ। ঠিক আছে। এই প্রাইমারটা তুলে দিয়েছে, তুলে, ওর তো একটাই প্রাইমার তুলতে হবে, কোনো ব্যাপারই না।
সিনথেসাইজ করে দিয়েছে, এখানেও প্রাইমার গুলো সব তুলে দিয়েছে, আর প্রাইমার গুলোকে রেপ্লিকেট করে কমপ্লিট করার চেষ্টা করছে, করে দিয়েছে। হোয়াট অ্যাবাউট দ্য লাস্ট প্রাইমার, একদম এন্ড প্রাইমার? অ্যাজ ডিএনএ, ইউক্যারিওটিক ডিএনএ, is a linear DNA. স্টার্টিং এ বলেছিলাম লিনিয়ার ডিএনএ। লিনিয়ার ডিএনএ মানে কি এন্ড থাকবে একটা। সার্কুলার ডিএনএ, দ্যাট মিন্স দেয়ার ইজ নো এন্ড। সার্কুলার ডিএনএ, দ্যাট ইজ ইন ইকোলাই, নো এন্ডিং। কোন এন্ডিং আছে সার্কুলারে? সার্কুলারে কোনো এন্ডিং হয়? সার্কুলার স্ট্রাকচার কোনো এন্ডিং নেই, বাট একটা লিনিয়ার স্ট্রাকচার একটা তো এন্ড থাকবে, একই না? তো যে এন্ডটা একদম তোমার লাস্ট এন্ড, যেটা টার্মিনাল এন্ড, যেখান থেকে প্রাইমারটাকে তুলে দিল, সেই জায়গায় স্পেস কোথায় যে একটা ডিএনএ পলিমারেজ ওখানে বাইন্ড করবে? পয়েন্ট বুঝতে পারছো কিনা বলবে। লাস্ট প্রাইমারটা যখন তুলছে, প্রাইমার তো তুলে দিল এনজাইম এসে, আরএনএ এসে, ওরা এসে তুলে দিল, ভালো কথা, ব্রেকডাউন করলো। এখানে জায়গাটা কোথায় প্রাইমার বসানোর, মানে ডিএনএ পলিমারেজ ঢোকার জায়গা কোথায়? পল আলফা যে ঢুকবে, আবার একটা নিউ প্রাইমার জেনারেট করে যে সিনথেসাইজ করবে, মানে দ্যাট মিন্স যেটা পলিমারেজ, পল আলফা বলছি, পল ডেল্টা বা পল এপসাইলন ঢুকবে, জায়গা কোথায়? ও তো এন্ডিং এ চলে এসেছে, এখানে না এখানে বসতে পারবে, স্লিপ খেয়ে চলে যাবে, মানে স্লিপ হয়ে যাবে, স্লিপেজ হয়ে যাবে এনজাইম। তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি থাকবে? এই জায়গাটা যেখানে লাস্ট এন্ড প্রাইমারটা তুলেছে, সেই জায়গাটা কি থাকবে? আনরেপ্লিকেটেড হয়ে পড়ে থাকবে। হবে কি হবে না? ভালো করে ভেবে বলো। শোনা যাচ্ছে যেটা বলছি? বুঝতে পারছো? স্যার এর ক্ষেত্রে তাহলে 3' to 5' এক্সোনিউক্লিয়াস ওই মানে ফাংশনটা শো করলে তো মাঝখান থেকে স্ট্র্যান্ডটাকে করলে পুশ করে দিয়ে চলে যেতে পারে। না, পুশ করার জায়গা কোথায়? পুশ মানে করেই বা কি মাঝখান করবে? তোমার তো এখানে কমপ্লিমেন্টারি হয়ে আছে দুটো স্ট্যান্ড। কি দুটো স্ট্যান্ডের মধ্যে কি আছে? ইয়ে নেই, বাইন্ডিং হয়ে আছে তো, তা পুশ কেন করবে? এরা তো কমপ্লিমেন্টারি হয়ে বসে আছে, তো এখানে পুশ কেন করবে? তো বাইন্ডিং হয়ে আছে না, পুশ করলে তো আরো প্রবলেম। প্রবলেমটা কি ডায়াগনোজ করতে পেরেছো? তারপর আমি সলভে আসছি। বুঝেছি। ঠিক আছে, এখানে ওর জায়গা নেই তো। যদি এটা তোমার সার্কুলার হতো, জায়গা পেয়ে যেত, সার্কুলারের কোনো এন্ড নেই। বাট যেহেতু লিনিয়ার, লাস্ট প্রাইমারটা রিমুভ তো হয়ে যাবে, কারণ ও তো ক্লিপ করছে বিটুইন দা বন্ড, হয়ে যাবে, বাট ফরমেশন কি করে হবে? ওখানে কোনো এনজাইমই ঢুকতে পারবে না। সো দ্যাটস কল্ড এন্ড রেপ্লিকেশন প্রবলেম ইন ইউক্যারিওটস। বিগ ইস্যু রেপ্লিকেশনের টাইমে, ইউক্যারিওটিকের টাইমে, বিকজ লিনিয়ার ডিএনএ। And lagging strand এই প্রবলেমটা আছে, because lagging strand এ multiple primer লাগে, and last primer when it removed, that will be not synthesized. So এটা যদি আমি ছেড়ে দিই, এই পজিশনে যদি ছেড়ে দিত, তাহলে কি রেজাল্ট হতো বলতো? কোনো প্রবলেম আসতো কি আসতো না? প্রবলেম আসতো কি? যদি একটা স্মল পোর্শন আনরেপ্লিকেটেড থাকতো, কি প্রবলেম হতো? প্রবলেম এই স্টেজে না আসলেও নেক্সট রেপ্লিকেশনে আসতো, দেখে নাও, হতো কি হতো না? এ যখন সেপারেট হবে, তাহলে কি হবে? সেপারেট হয়েছে, নিউ রেপ্লিকেশন চালু হয়েছে, দেখো এই ডিএনএটা ছোট হয়ে গেছে কিনা সাইজে? এই ডিএনএটা ছোট হয়েছে সাইজে নর্মালের থেকে? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড রাউন্ড যখন হবে, ওখানেও এন্ড রেপ্লিকেশন প্রবলেম আসবে। এই এখানে যখন আসবে এন্ডে প্রাইমার তোলার সময়, এখানেও ছোট হবে। তার মানে কন্টিনিউ ডিএনএটা কি হতে থাকবে? পার জেনারেশনে কমতে 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 চলে যাবে। এবার যদি ডিএনএ সিকোয়েন্স, যেটা আরএনএ তে কনভার্ট হয়,
ওই জায়গাগুলো যদি তুমি ডিলিট হতে থাকে তাহলে ভাবো কোনো প্রোটিন মিস হয়ে যাবে। আর যদি ওই প্রোটিনটা সার্ভাইভালের জন্য ইম্পর্টেন্ট হতো, সেলটা গেল। পয়েন্ট বুঝতে পারছো কি হচ্ছে? যদি এরকম ভাবে ডিলিট হতে থাকে পার জেনারেশন ডিএনএ সেগমেন্ট, তো জিনের ওপর এফেক্ট পড়বে তো, অ্যান্ড আলটিমেটলি প্রোটিনের ওপর এফেক্ট পড়বে। প্রোটিন ফরমেশন স্টপ হয়ে যেতে পারে একটা দুটো প্রোটিন। তার মানে ওটা যদি সার্ভাইভালের জন্য ইম্পর্টেন্ট প্রোটিন হয়, তাহলে সেলটা ডান। সো এই প্রবলেমটাকে সলভ করবে কি করে? দিস প্রবলেম ইজ মেজর ইস্যু ডিউরিং ইউক্যারিওটিক রেপ্লিকেশন, এন্ড এই প্রবলেমটা সলভ করে হচ্ছে টেলোমারেজ এনজাইম। This problem end replication problem solved by telomerase enzyme. টেলোমারেজ এনজাইম কিভাবে সলভ করে দেখো। টেলোমারেজ এনজাইমের মধ্যে দুটো পার্ট থাকে, একটার নাম হচ্ছে টার আর একটার নাম হচ্ছে টার্ট, টিআর, আর একটার নাম হচ্ছে টিইআরটি। টিইআরটি টার। টার হচ্ছে টেলোমারেজ আরএনএ। টেলোমারেজের স্ট্রাকচারের মধ্যেই একটা আরএনএ এর কম্পোনেন্ট থাকে। টেলোমারেজের স্ট্রাকচারের মধ্যে একটা স্মল আরএনএ এর কম্পোনেন্ট থাকে। আর টার্ট হচ্ছে এনজাইম যার নাম হচ্ছে টেলোমারেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। টেলোমারেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আচ্ছা, আগের দিনকে সেন্ট্রাল ডগমা বলছিলাম না, সেন্ট্রাল ডগমা বোঝাচ্ছিলাম না, সেখানে আমি যখন হ্যাঁ বলছিলাম রিভার্স সেন্ট্রাল ডগমা, এই এনজাইমটা দেখতে পেয়েছিল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সেই টার্ট টেলোমারেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করবে বলতো? আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করবে। কোন আরএনএটা? ওর নিজের মধ্যেই আরএনএ সেগমেন্ট আছে, টেলোমারেজ আরএনএ। সো টেলোমারেজ এনজাইমে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ওর আরএনএ সেগমেন্ট, এন্ড দ্যাট আরএনএ সেগমেন্টের বেস করে ও ডিএনএ ফরমেশন করার এবিলিটি রাখে বাই মিনস অফ টার্ট দিয়ে। পয়েন্ট ক্লিয়ার কি বলতে চাইছি? তাহলে এবার ডায়াগ্রামেটিক্যালি দেখাই, ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে অ্যান্ড মাথায় ঢুকে যাবে। আমি শুধু ল্যাগিং স্ট্যান্ডটাকে রাখবো। এই ছিল হচ্ছে প্রাইমার, যেটাকে সিনথেসাইজ করে গেছিল। বাট যখন প্রাইমার রিমুভ হয়েছে, এখানে এনজাইম অ্যাক্সেস করার জায়গা নেই। তাহলে জাস্ট এইটাকে তুমি যদি বাড়িয়ে দিতে পারো তাহলে অ্যাক্সেস হয়ে যাবে আমার, হ্যাঁ কি না? যদি ওপরের ব্ল্যাক স্ট্যান্ডটাকে যদি আমি বাড়িয়ে দিতে পারি 3 প্রাইমে, এটা 5 প্রাইম টু 3 প্রাইম, এই স্ট্যান্ডটাকে যদি আমি বাড়িয়ে দিই, নাও আবার অ্যাক্সেস করার জায়গা পেয়ে যাবে, হ্যাঁ কি না বলবে? সো এই জায়গায় এসে বাইন্ড করে হচ্ছে টেলোমারেজ, এই জায়গায় এসে বাইন্ড করে হচ্ছে টেলোমারেজ এনজাইম এন্ড পজিশন। ওকে, আমি কি বললাম? একটা টার থাকে, মানে আরএনএ সেগমেন্ট থাকে। আরএনএ সেগমেন্টটা হচ্ছে AAU ট্রিপল সি, ও নিজের মধ্যেই থাকে। টেলোমারেজ এনজাইমের মধ্যে একটা আরএনএ এর সেগমেন্ট আছে যার নাম হচ্ছে, যার সিকোয়েন্স হচ্ছে AAU ট্রিপল সি। হ্যাঁ, ওর মধ্যে আরো একটা অ্যাক্টিভিটি আছে যে আরএনএ সেগমেন্টটাকে ডিএনএ তে কনভার্ট করতে পারে নিজেই। তাহলে ও কি করবে বলো? আইডিয়া এবার করতে পারছো কি করবে? 3 প্রাইমের সেগমেন্টটাকে বাড়িয়ে দেবে। 3 প্রাইমের সেগমেন্টটাকে কিভাবে বাড়াবে? এর এগেইনস্টে কি আসবে? টি আসবে, টি আসবে, এ আসবে, জি জি জি, এরকম কন্টিনিউ করতে থাকবে। টি টি এ ট্রিপল জি, টি টি এ ট্রিপল জি, এরকমও কন্টিনিউ বাড়ি চলে যাবে। যখনই বাড়িয়ে দিল, নাও আরামসে ওখানে কোনো এনজাইম এসে অ্যাক্সেস করতে পারছে,
ডিএনএ পলিমারেজ আসছে, প্রাইমার মেকিং হচ্ছে, ডিএনএ পলিমারেজ আলফা আসবে, প্রাইমার তৈরি করবে, প্রাইমার তৈরি হবে, রেড দিলে ভালো হতো, সি 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 ইউ এ এ, প্রাইমার তৈরি হয়েছে, আবার আলফা এসে অ্যান্ড এটাকে পল আবার বাড়িয়ে দেবে, পলিমারেজ বাড়িয়ে দিলাম। এবার বলো ডিএনএ লেন্থ কি চেঞ্জ হলো? এই পোর্শনটুকু যা ছিল প্রিভিয়াসলি সেম আছে, একই না? তাহলে বাকি পোর্শনটার কি হবে? কোনটা বাকি পোর্শন? এই মানে পোর্শনটা? ওই হ্যাঁ 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 সেটিস থাকবে। আর এর জন্য তো আমরা কি দেখতে পাই, ডিএনএ ইউক্যারিওটিক ক্রোমোজোমের এন্ডে কি থাকে? টেলোমিয়ার পোর্শন থাকে না? দিস পোর্শন ইজ দ্য টেলোমিয়ার, এটা মেন সেগমেন্ট, and this portion is the telomere segment, and we know that telomere segments are repeated segment, repeated segment, কোন রিপিট আছে? TTA triple G, TTA triple G, TTA triple G, এটা কন্টিনিউয়াস রিপিট থাকে। তো টেলোমিয়ারের ফাংশন কি? টেলোমিয়ারের ফাংশন টু প্রোটেক্ট দ্য এন্ড অফ দ্য ডিএনএ, ইউক্যারিওটিক ডিএনএ। পয়েন্ট ক্লিয়ার? বোঝা গেছে এই জায়গাটা? তো আমি ডিএনএ লেন্থকে আনচেঞ্জ রাখবো, কোনোভাবে চেঞ্জ করতে দেবো না, কারণ চেঞ্জ যদি হতে থাকে তাহলে ডিএনএ শর্ট হয়ে যাবে, প্রোটিনের উপর এফেক্ট করবে, দ্যাট কুড বি ডিলিটোরিয়াস। বলো বোঝা গেছে? ইউক্যারিওটিক সেল তো তাহলে ডিএনএ পলিমারেজ ওয়ানেরই ফাংশনটা মানে অ্যাডাপ্ট করে নিতে পারতো, এত ঝামেলা থেকে। নেই, কি করা যাবে? ডিএনএ পলিমারেজ ওয়ান আসলেও প্রবলেম হতো, কারণ এন্ড তো, ওখানে পলিমারেজ ওয়ান ঢুকতে পারতো না, এন্ডের ওই ছোট পোর্শনে কি করে কাজ করবে? ওটা তো সার্কুলার ডিএনএ, এটা তো আবার লিনিয়ার। ওখানে সার্কুলার ছিল। এখানে তুমি আবারও বলতে পারতে স্যার এই প্রাইমারটা যখন উঠবে তখন তো আবার ছোট হয়ে গেল, হোক না, আমার মেন সেগমেন্ট কি কোনো এফেক্ট পড়েছে? ওটা তো আমার রিপিটেড সিকোয়েন্সে এফেক্ট পড়েছে, পড়ুক যত খুশি। পয়েন্ট বুঝতে পারলে? লাস্ট প্রাইমার এসেছিল তো, প্রাইমারটা ওঠাও তো উঠবে, কি বলতে চাইছি বুঝতে পারলে না? এই যে প্রাইমারটা এসেছিল পল আলফা তৈরি করেছিল, যেখান থেকে তোমার সেগমেন্টটা তৈরি হলো, এন্ড ওই যে পার্টটুকু মিস ছিল সেটাকে তৈরি করে দিল, এরপরে তো এই প্রাইমারটা উঠবে, তো একটা TTA ট্রিপল জি ফাঁকা থাকবে, থাকুক ফাঁকা, ওটা তো আমার আননেসেসারি সেগমেন্ট, ওটা তো প্রোটেকশন সেগমেন্ট, ফাঁকা থাক। পয়েন্ট বুঝতে পারছো কি বলতে চাইছি? আমার মেন বুঝেছি। ডিএনএ কে সেম রাখতে হবে, কারণ মেন ডিএনএ এর মধ্যে আমার জিন আছে, জিনকে কোনোভাবে এফেক্ট করা যাবে না। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? স্যার, বুঝতে পেরেছি। হুম। এই টেলোমারেজের অ্যাক্টিভিটি নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে এখন, টেলোমারেজ অ্যাক্টিভিটি নিয়ে। টেলোমারেজের অ্যাক্টিভিটি ক্যান্সার সেলে চেক করা হচ্ছে, ক্যান্সার সেলে চেক করা হচ্ছে, আর ক্যান্সার সেলে দেখা যাচ্ছে টেলোমারেজ অ্যাক্টিভিটি হাই, নর্মাল সেলে টেলোমারেজ অ্যাক্টিভিটি কম থাকে। নর্মাল সেলে টেলোমারেজ অ্যাক্টিভিটি একটা টাইম, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত হাই থাকে, তারপর একদম লো হয়ে যায়। কেন লো হয়ে যায়? কারণ টেলোমারেজ যদি কন্টিনিউ অন থাকে, তুমি ভাবতে পারছো এই সেলটা কোনোদিন মরবে না, কারণ কন্টিনিউ ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, হ্যাঁ কি না? কোনোভাবে একে তোমার ইয়ে করা যাবে না, কারণ ও তো কন্টিনিউ ডিএনএ কে প্রোটেক্ট করে যাচ্ছে। টেলোমারেজ অ্যাক্টিভিটি ডাউন করছো মানে কি, আলটিমেটলি আবার শর্ট হতে থাকবে, শর্ট হতে থাকবে, শর্ট হতে থাকবে, শর্ট হতে থাকবে, একটা টাইম অফ
পয়েন্ট অফ টাইমে গিয়ে মেন ডিএনএটাও শর্ট হতে থাকবে। এন্ড এই পয়েন্টটা হচ্ছে আপ টু 50 to 60 সেল ডিভিশন সাইকেল, 50 to 60 সেল ডিভিশন সাইকেল। তো নর্মালি কি বলা হয়, নর্মাল সেল ইউক্যারিওটিক সেল আফটার 50 to 60 জেনারেশনের পর মানে সেল সাইক্লিং এর পর ডেথ হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, কেন উচিত, কেন হচ্ছে এটা, বিকজ টেলোমারেজ একটা টাইমে হাই ছিল, যেটুকু তৈরি করা করে দিয়েছে। আমি আগে কি বললাম, একটা ফ্র্যাগমেন্ট করে তো কমতে শুরু করেছে একটা লেন্থ ওয়াইজ। তো ওই লেন্থটা তোমার মিনিমাম প্রোটেক্ট করতে পারবে 50 to 60 সেল সাইকেল অব্দি, তারপরে গিয়ে আবার মেন ডিএনএ থেকে রিমুভ হতে থাকবে এন্ড আলটিমেটলি সেলটা ডেথ হবে। এন্ড সেল ডেথ হওয়া দরকার, সেলের অ্যাপোপ্টোসিস যেটাকে বলি আমরা, মানে নর্মাল সেলদের দরকার। এবার ভাবো ক্যান্সার সেল কি চাইছে, ক্যান্সার সেল কি চাইছে, ও 50-60 করবে জেনারেশন না, ও কন্টিনিউ করবে, লং লাস্টিং করাবে, এটা 50 to 60 সেল ডিভিশন সাইকেল তো মানবেই না, ও কন্টিনিউ গ্রো করেই যাবে। তার মানে ওকে কি করতে হবে, টেলোমারেজ অ্যাক্টিভিটি অল টাইম হাই রাখতে হবে, ইয়েস অর নো, যাতে ডিএনএটা প্রোটেকশন পায় কন্টিনিউ। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো টেলোমারেজের অ্যাক্টিভিটি আফটার সার্টেন পয়েন্ট অফ টাইমে যদি আমরা কমিয়ে দিতে পারি না, ক্যান্সার কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটা নিয়ে প্রচুর রিসার্চ চলছে, সার্চ করে দেখো টেলোমারেজ অ্যাক্টিভিটি অ্যান্ড ক্যান্সার কিভাবে এরা কানেক্টেড, মানে ভাবতেও পারবে না কিভাবে কানেক্টেড। আমি বলে দিলাম, যতক্ষণ না বলছে ততক্ষণ বুঝতে পারবে না কেন কিভাবে কানেক্টেড। আর এই 50 to 60 সেল সাইকেল ডিভিশন সাইকেল, এটাকে বলে হচ্ছে হেফলিক লিমিট। একবার চেক করে নিও, ওয়াটসনে আছে, বাট নর্মাল ডিএনএ রেপ্লিকেশনে নেই, অনেক পরে গিয়ে আছে, মানে ওগুলো আহ, তোমাদের পার্টের নয়। জাস্ট বলার জন্য বলে দিচ্ছি, হেফলিক লিমিট একবার চেক করে নিন। হেফলিক লিমিট মানে কি বলছে, একটা সেল 50 to 60 ডিভিশন সাইকেল অ্যামাউন্ট ইজ এনাফ, আফটার দ্যাট সেলটাকে ডাই হওয়া উচিত, লিমিট চলে যাবে, মানে টেলোমারেজের অ্যাক্টিভিটি ডান অ্যান্ড তোমার মেন মেন জায়গা থেকে রেপ্লিকেশন শর্ট হতে থাকবে ডিএনএ অ্যান্ড আলটিমেটলি ডেথে চলে যাবে। অ্যান্ড এটা নেসেসারি, যদি এটা না মানে হেফলিক লিমিটটা যখনই ক্রস করে যাচ্ছে, তার মানে এই সেলটা আলটিমেটলি কোথায় মুভ করতে চাইছে, ক্যান্সারাস হতে চাইছে। তো এই জায়গা থেকে ডিটেকশনও পসিবল, যদি আমরা এটাকে বুঝতে পেরে যেতাম যে কখন ক্রস করছেও, মানে 50 to 60 জেনারেশনের পর গিয়ে পরেও ও গ্রো করছে, দ্যাট মিনস ও ক্যান্সারাস হওয়ার ট্রাই নিচ্ছে বা টিউমার হওয়ার জেনারেশন টেন্ডেন্সি আছে সেলটার, তো সেটা কিন্তু আমরা ইন্ডিকেটরও পেয়ে যেতাম। এই জন্য বলছি টেলোমারেজ নিয়ে কাজ হচ্ছে খুব ভালো ভালো, যদি ইন্টারেস্ট থাকে একবার সার্চ করবে, যদি ইন্টারেস্ট না থাকে এই অবধি থাক। পয়েন্ট ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? রেপ্লিকেশন ডান, নেক্সট ক্লাসে আমরা ট্রান্সক্রিপশন ধরবো।